হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব আমাদের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার বা লাস্ট স্টোরি, থ্রি কোয়েশ্চেন্স। লিখেছেন লিও টলস্টয়। ইংরেজি ভাষায় তাকে লিও টলস্টয় বলা হয়, কিন্তু তিনি রাশিয়ান লেখক ছিলেন। তার অরিজিনাল নাম ছিল কাউন্ট লিয়েভ নিকোলাইভিচ টলস্টয়। তিনি 1828 সালে জন্মেছিলেন, 1910 সালে মারা যান। নামের আগে কাউন্ট কথাটা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি উচ্চবংশীয় ছিলেন। কাউন্ট বলা হতো রাশিয়ার হাই গভর্নমেন্ট অফিসিয়ালসদের, এবং তিনি কাউন্টের সন্তান ছিলেন বলেই তিনিও কাউন্ট। টলস্টয়কে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অথার্স অফ অল টাইমস বলা হয়। সমস্ত বিশ্বের অন্যতম একজন মহান লেখক হিসেবে গণ্য করা হয় টলস্টয়কে। 1828 সালে তার জন্ম এবং 1910 সালে তিনি পরলোক গমন করেন। অন্যতম লেখক তো তিনি বটেই, কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে 1902 সাল থেকে 1906 সাল অবধি তিনি নোবেল প্রাইজ পুরস্কারের জন্য, অর্থাৎ লিটারেচার বা সাহিত্যে নোবেল প্রাইজের জন্য বহু নমিনেশনস পান, সিলেক্টেড হন বহুবারই। প্রত্যেক বছর 1902 থেকে 1906 অবধি একটানা এক নাগারে। এবং বিশ্ব শান্তি নোবেল পুরস্কার বা নোবেল পিস প্রাইজের জন্য 1901 সাল, 1902 সাল এবং 1910 সালে তিনি নমিনেটেড হন। কিন্তু এটা নোবেল প্রাইজের একটা অন্যতম মেজর কন্ট্রোভার্সি যে তিনি কখনো একবারও নোবেল পুরস্কার জেতেননি। বাট রিয়েলি তিনি যোগ্য ছিলেন নোবেল পুরস্কার পাওয়ার, সে বিশ্ব শান্তির জন্যই হোক বা সাহিত্যের জন্যই হোক। তবুও মানতেই হবে পৃথিবীকে তিনি অন্যতম সুন্দর কিছু উপন্যাস এবং ছোট গল্প উপহার দিয়ে গেছেন। তার লেখা অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত বইগুলির মধ্যে আছে 1809 সালে প্রকাশিত ওয়ার অ্যান্ড পিস। এই বইটি আজও বেস্টসেলার। 1855 সালে প্রকাশিত দ্য সেবাস্টোপোল স্কেচেস। এরপর 1877 সালে প্রকাশিত আন্না কারেনিনা। আন্না কারেনিনাও ভীষণ ভীষণ পপুলার আজও। এছাড়াও তার আরেকটি পপুলার বইয়ের নাম হচ্ছে রিজারেকশন। আর এছাড়া ওনার লেখা অনেক ছোট গল্প আছে। তার একটা কালেকশনের ছবি তোমরা উপরে দেখতে পাচ্ছ, দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরিজ অফ লিও টলস্টয়। অত্যন্ত ধনী পরিবারের লোক ছিলেন লিও টলস্টয়, এবং নিজেও প্রচুর অর্থ কামিয়েছেন লিখে। কিন্তু একটা সময়ের পর একটা স্পিরিচুয়াল ক্রাইসিস, একটা আধ্যাত্মিক অভাব দেখা দেয় তার অন্তরে, তার মধ্যে, এবং তারপর তিনি প্রায় সর্বস্ব ত্যাগী হয়ে ওঠেন। বাইবেল এবং যীশুখ্রিস্টের যে বাণী সেই বাইবেলে লেখা আছে সেগুলোই তার জীবনের গাইডিং ফ্যাক্টরস হয়ে দাঁড়ায়। তার দ্বারা পরিচালিত হয়েই তিনি চলতে শুরু করেন, এবং এই সময় তিনি নিজের যে লেখা বইগুলো সেগুলোর কপিরাইট পর্যন্ত ত্যাগ করে দেন, এবং নিজের যত ইনহেরিটেড পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি এবং নিজের উপার্জিত যে অর্থ সেগুলো এত অতিরিক্ত মাত্রায় দান ধ্যান শুরু করে দেন যে তার সন্তানরা, তার স্ত্রী সবাই তার প্রতি বিমুখ হয়ে পড়ে। কিন্তু তিনি তাদের কথা শোনেন না, এবং তাদের থেকে তিনিও দূরে সরে যান এবং একাকী শেষ জীবনটা তিনি কাটান অত্যন্ত মনোকষ্টে এবং দুঃখে। এই যে গল্পটা আমরা এবার পড়ব, যার নাম থ্রি কোয়েশ্চেন্স, এই গল্পটা একটা প্যারাবেলের আদলে লেখা। প্যারাবেল জিনিসটা কি?
প্যারাবল হচ্ছে একটা অত্যন্ত সিম্পল বা সাধারণ স্টোরি বা গল্প, যেটার মাধ্যমে কোনো নৈতিক বা আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় মানুষকে। এই প্যারাবল তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো তাহলে ফেবল, ফেবলও তো আমাদের শিক্ষা দেয়, তারও একটা মরাল থাকে, তাহলে প্যারাবল আর ফেবলে পার্থক্য কী? ফেবলে থাকে অ্যানিমাল ক্যারেক্টার্স, পশু চরিত্র, আর প্যারাবলে থাকে হিউম্যান ক্যারেক্টার্স, মানুষ চরিত্র। যীশুখ্রিস্ট এরকম বহু প্যারাবল বলেছিলেন তার শিষ্যদের, এরকম সুন্দর সুন্দর গল্প তিনি তার শিষ্যদের বলতেন, যেগুলো বাইবেলের নিউ টেস্টামেন্ট, অর্থাৎ বাইবেলের দ্বিতীয় ভাগটাকে নিউ টেস্টামেন্ট বলা হয়, প্রথম ভাগটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট। এই নিউ টেস্টামেন্টের প্রথম অর্ধে তার এই গল্পগুলো নথিভুক্ত করা আছে এবং এই অংশটাকে বলা হয় গসপেলস। তো এই গসপেলস এর মধ্যে জিসাস যে প্যারাবলসগুলো বলেছেন বা যীশুখ্রিস্ট যে প্যারাবলসগুলো বলেছেন, সেইগুলোর আদলেই কিন্তু এই 3 কোয়েশ্চেন্স লিখেছেন লিও টলস্টয়। লিও টলস্টয় ভীষণভাবে বাইবেল দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে লিও টলস্টয় শুধু মানুষকেই বলতেন না, তোমরা এটা করো, ওটা শোনো, ওইভাবে চলো। হি প্র্যাকটিসড হোয়াট হি প্রিচড। তিনি যেটা মানুষকে করতে বলতেন সেটা তিনি নিজেও করতেন, এবং সেই কারণেই তিনি প্রায় সর্বস্বত্যাগী হয়ে গেছিলেন, এবং সেই কারণেই তার পরিবার তার থেকে বিমুখ হয়েছিল। তো এবারে আমরা যে গল্পটা বলবো, আমরা দেখব যে সেই গল্পটার মাধ্যমে লিও টলস্টয় আমাদের কি বলার চেষ্টা করছেন বা কি আমাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। শুরু করা যাক তাহলে। 3 questions. It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. তো একবার একজন জার, রাশিয়ার যে রাজা তাদেরকে জার বলা হয়, এরকম এক জারের হঠাৎ একটা খেয়াল চাপলো মাথায়। তার মনে হলো সে যদি সবসময় জানে যে কোনো কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটা, দ্য রাইট টাইম, সঠিক সময়, যে কোনো কাজ বেগিন অর্থাৎ শুরু করার, ইফ হি নিউ হু ওয়্যার দ্য রাইট পিপল টু লিসন টু, সে যদি জানতে পারে যে কারা সঠিক ব্যক্তি যাদের কথা শোনা উচিত, যাদের কথা মান্য করে কাজ করা উচিত, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাদেরকে এড়িয়ে চলা উচিত, অ্যাভয়েড করা মানে এড়িয়ে চলা, কাদের থেকে দূরে থাকা উচিত, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং সে যদি জানে যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, কোনটা আমার এই মুহূর্তে করা উচিত, কোন কাজটাকে প্রাধান্য দেওয়া উচিত বাকি কাজগুলোকে সাইডে রেখে, তাহলে এই জারের মনে হলো হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তার মনে হলো যে সে যে কাজটাই হাতে নিক না কেন, যে কাজটাই সে করতে শুরু করুক না কেন, সেই কাজটায় সে কখনো অসফল হবে না, সে কখনো ফেল করবে না সেই কাজটায়। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. আর যেই না রাজার মাথায় এই খেয়াল চাপলো, সে প্রক্লেম করে দিল, অর্থাৎ ঘোষণা করে দিল সমস্ত রাজ্যে, থ্রু আউট হিজ কিংডম মানে তার সমস্ত রাজ্যে তিনি এটা ঘোষণা করে দিলেন যে তিনি রিওয়ার্ড দেবেন, পুরস্কার দেবেন সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি তাকে শিখিয়ে দিতে পারবে, তাকে বুঝিয়ে দিতে পারবে যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা, কারা সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের সংস্পর্শে তার থাকা উচিত,
এবং তিনি কি করে জানতে পারবেন যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, কোন কাজটা তার করা উচিত আর কোন কাজটা নয়। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে রাজা এই 3টে প্রশ্নের উত্তর জানতে চান। কোনো কাজ করার বা শুরু করার সঠিক সময় কোনটা, কোন ব্যক্তিদেরকে তার কাছে রাখা উচিত, কাদেরকে দূরে সরিয়ে রাখা উচিত, এবং কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ। And learned men came to the Tsar, but they all answered his questions differently. এবং স্বাভাবিকভাবেই লার্নার্ড মেন অর্থাৎ শিক্ষিত ব্যক্তিগণ, পণ্ডিত ব্যক্তিরা সবাই আসতে লাগলো জারের কাছে এক এক করে, এবং তারা সবাই হরেক রকম উত্তর দিতে লাগলো রাজার প্রশ্নের। সবার উত্তর আলাদা, কারোর উত্তর এক হলো না। In reply to the first question, some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months, and years, and must live strictly according to it. প্রথম প্রশ্ন কি ছিল না, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। সেই প্রশ্নের উত্তরে কেউ কেউ বলল যে রাজামশাইকে যদি সঠিক সময় সঠিক কাজ করতে হয় তাহলে বহুকাল আগে থেকে, ইন অ্যাডভান্স, অনেক আগে থেকে রাজামশাইকে একটা ছক তৈরি করে রাখতে হবে, দিন মাস বছরের ছক তৈরি করে রাখতে হবে, এবং রাজামশাইকে ভীষণ স্ট্রিক্টলি অনুশাসন মেনে সেই ছক অনুযায়ী, সেই চার্ট অনুযায়ী, সেই টেবিল বা রুটিন অনুযায়ী রাজামশাইকে চলতে হবে। তার অন্যথা করা যাবে না, সেই রুটিন অমান্য করা যাবে না। Only thus, said they, could everything be done at its proper time. আর সেই গুণী ব্যক্তিরা, সেই জ্ঞানী ব্যক্তিরা রাজামশাইকে বলল যে রাজামশাই, শুধু এইভাবেই, একমাত্র এইভাবেই সম্ভব আপনার পক্ষে সঠিক সময়ে সঠিক কাজ করা। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. আবার অন্য কয়েকজন জ্ঞানী ব্যক্তি এসে রাজাকে বোঝালো যে না, এটা সম্ভব না, এইভাবে দিন বছর মাস এই সব কিছুর আগে থেকে ছক করে রেখে সেই মতন একদম কাজ করা এটা অসম্ভব ব্যাপার, এটা ইম্পসিবল। But that not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on and then do what was most needful. তারা রাজাকে বোঝালো যে রাজাকে কি করতে হবে, কখনোই আইডল পাস্টাইমসে নিজেকে অ্যাবসর্ব করা যাবে না, অর্থাৎ অলসভাবে কোনো সময় কাটানো যাবে না। রাজাকে সব সময় অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এবং রাজার চারিদিকে যেসব ঘটনা ঘটছে সেগুলো সম্বন্ধে ওনাকে অ্যাওয়্যার থাকতে হবে, ওনাকে সেই সমস্ত ঘটনাগুলো জেনে রাখতে হবে। অ্যান্ড ডু দ্য নিডফুল, এবং সেই অনুযায়ী যেটা প্রয়োজন মনে হবে যে আমার এখন এটা করা উচিত, তার তখন সেটা করতে হবে। Others again said that however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. আরেক দল জ্ঞানী ব্যক্তি এবার এসে রাজাকে বলল যে একটা মানুষের পক্ষে সব দিকে নজরদারি করা একটা অসম্ভব ব্যাপার। রাজামশাই যতই নিজেকে সজাগ রাখুক, যতই নিজেকে অ্যালার্ট রাখুক, একটা মানুষের পক্ষে সব রকম ডিসিশন নেওয়াটা কিন্তু সম্ভব না, সব রকম সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না। স্পেশালি এই যে রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আমি কোন সময় কোন কাজটা করব, এই সিদ্ধান্ত একটা মানুষের পক্ষে একা নেওয়া সম্ভব নয়, কারণ রাজার অনেক দায়িত্ব থাকে। আর তাই তারা কি পরামর্শ দিল রাজাকে, যে রাজার একদল জ্ঞানী লোককে সব সময় সঙ্গে রাখা উচিত। এই কাউন্সিল অফ ওয়াইজ মেন অর্থাৎ
এই জ্ঞানী লোকের দল কি করবে না রাজাকে সাহায্য করবে কি করতে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সমস্ত কাজের জন্য সঠিক সময় নির্ধারণ করতে এরাই সাহায্য করবে রাজাকে। বাট দেন অ্যাগেন others said there were some things which could not wait to be laid before a council. আবার একদল লোক এসে বলল যে না, এমন কিছু কিছু ঘটনা ঘটে, এমন কিছু কিছু সমস্যা দেখা দেয় যেগুলো হয়তো অপেক্ষা করতে পারবে না, যেগুলোর সম্পর্কে তক্ষুনি কোনো ডিসিশন বা সিদ্ধান্তে আসতে হবে রাজাকে। রাজামশাই সেই সমস্যাটা নিয়ে তার সেই কাউন্সিল বা জ্ঞানী লোকের দলের সামনে প্লেস করবে, উপস্থাপন করবে, তারপর তারা ডিসকাস করবে, আলোচনা করবে, তারপর ডিসিশন নেবে। এটা হয়তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কিছু এমন ঘটনা আছে যেগুলো সম্পর্কে সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্তে আসার প্রয়োজন পড়ে, but about which one had at once to decide whether to undertake them or not. সিদ্ধান্ত নিতে হয় সঙ্গে সঙ্গে যে সেই কাজটা করা হবে, করা উচিত হবে কি উচিত হবে না, করাটা ঠিক হবে কি ঠিক হবে না। But in order to decide that, one must know beforehand what was going to happen. কিন্তু এই ডিসিশনটা নেওয়ার জন্য, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য মানুষটাকে কি করতে হবে, আগে থেকে জানতে হবে যে কি ঘটনা আগামীতে ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। আর এই আগামীর কথা কে বলতে পারে? একমাত্র জাদুকররা বলতে পারে, প্রফেটরা বলতে পারে, যারা ভবিষ্যৎটা তাদের জাদুবিদ্যার মাধ্যমে দেখতে পায় আগে থেকে। And therefore, in order to know the right time for every action, one must consult magicians. আর তাই তারা পরামর্শ দিল যে সঠিক সময় কোনো কাজের জন্য যেটা, সেটা বোঝার জন্য অবশ্যই রাজাকে কি করতে হবে, একজন জাদুকরের পরামর্শ নিতে হবে। কনসাল্ট করা মানে পরামর্শ নেওয়া, তার সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে তাদের সাজেশন অনুযায়ী রাজামশাই সবসময় সঙ্গে একজন ম্যাজিশিয়ান বা জাদুকরকে রাখা উচিত। ইকুয়ালি ভেরিয়াস ওয়্যার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরেও নানা মুনির সেই নানা মত, এক একজনের এক এক রকম উত্তর। Some said the people thus are most needed were his counselors. দ্বিতীয় প্রশ্নটা কি ছিল না, কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাদেরকে রাজার সঙ্গে রাখা উচিত এবং কাদের থেকে দূরে থাকা উচিত। তো সেই প্রশ্নের উত্তরে কিছু কিছু লোক বলল দ্য পিপল দাস আর মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। যে সমস্ত ব্যক্তিদের যারের সব থেকে প্রয়োজন তারা হচ্ছে রাজার পরামর্শদাতারা। আদার্স দ্য প্রিস্টস। আবার আরেক দল জ্ঞানী ব্যক্তি বলল না, রাজামশাই সবসময় পুরোহিতদের সঙ্গে রাখা উচিত, অর্থাৎ ধর্মে কর্মে মন দেওয়া উচিত এবং তাই পুরোহিতদের সঙ্গে রাখা উচিত। আদার্স দ্য ডক্টরস। এবং আরেক দল লোকজন বলল যে রাজামশাইয়ের ডাক্তারদের সঙ্গে রাখা উচিত, বৈদ্যদের সঙ্গে রাখা উচিত। while some said the warriors were the most necessary. আবার আরেক দল জ্ঞানী ব্যক্তি বলল না, রাজামশাই তো, তাই ওনার যোদ্ধাদেরকে সঙ্গে রাখা উচিত, যুদ্ধ ওনার কাজ, তাই ওয়ারিয়ার্স অর্থাৎ বীর সেনা, বীর যোদ্ধাদেরকেই ওনার সবসময় সঙ্গে রাখা উচিত, এরাই হচ্ছে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। To the third question as to what was the most important occupation. এবার তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কী ছিল না, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, অকুপেশন মানে কাজ, রাজার জন্য সঠিক কাজ কোনটা। Some replied that the most important thing in the world was science. কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরা এসে বলল যে বিজ্ঞান চর্চা করতে হবে রাজাকে, বিজ্ঞান হচ্ছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, তাই রাজা তুমি বিজ্ঞান চর্চা করো। Others said it was skill in warfare. আবার আরেক দল জ্ঞানী ব্যক্তি এসে বলল যে রাজামশাই ওয়ারফেয়ার অর্থাৎ
যুদ্ধে আপনার যে স্কিল, যে পারদর্শিতা, যে দক্ষতা, সেটা আপনাকে বাড়াতে হবে। আপনি সবসময় যুদ্ধে পারদর্শিতা বৃদ্ধি করার জন্য ব্রতী থাকবেন। অ্যান্ড আদার্স অ্যাগেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। আবার আরেক দল জ্ঞানী ব্যক্তি বলল, না, রাজার সবসময় ধর্মকর্ম করা উচিত, পুজো অর্চনা করা উচিত, ভগবান এবং আধ্যাত্মিক ব্যাপার নিয়েই তার ডিল করা উচিত, এগুলো নিয়েই তার থাকা উচিত। All the answers being different, the Tsar agreed with none of them and gave the reward to none. এবার সবাই হরেক রকম উত্তর দিচ্ছে, কারোর সঙ্গে কারোর উত্তরের মিল নেই, সবার উত্তর আলাদা। তাই তার অর্থাৎ রাজামশাই কারোর সঙ্গেই একমত হতে পারলেন না, এবং তিনি যে প্রমিস করেছিলেন যে পুরস্কার দেবেন, সেটাও স্বাভাবিকভাবেই তিনি কাউকে দিলেন না, কারণ কারোর উত্তরই তার মনোপুত হলো না। But still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit widely renowned for his wisdom. কিন্তু তবু রাজার মনের সেই ইচ্ছা এখনও কিন্তু রয়েছে, তার মনে এখনও ইচ্ছে রয়েছে যে তাকে তার প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। আর তাই তিনি ঠিক করলেন, ডিসাইড করা মানে ঠিক করা, তিনি ডিসাইড করলেন বা ঠিক করলেন যে তিনি একজন ঋষির সঙ্গে কনসাল্ট করবেন, একজন ঋষি বা সাধুর পরামর্শ নেবেন, এবং এই সাধুকে তিনি বেশ রিনাউন্ড, তিনি খুবই বিখ্যাত, ওয়াইডলি রিনাউন্ড মানে খুব বিখ্যাত, তার নাম সবাই জানে। এবং কেন তিনি বিখ্যাত? ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য তিনি বিখ্যাত। তাই রাজামশাই ঠিক করলেন যে এই ঋষির কাছেই তিনি যাবেন পরামর্শ নিতে। দ্য হারমিট লিভড ইন আ উড উইচ হি নেভার কুইটেড। এই যে ঋষি, ইনি এক জঙ্গলে থাকতেন। উড মানে অগভীর জঙ্গল, খুব ঘন জঙ্গল নয়, যেখানে খুব হিংস্র প্রাণী যারা তারা থাকে না, তবে হরিণ ইত্যাদি এই ধরনের প্রাণীর অবশ্যই দেখা মেলে। তো এই জঙ্গলে এই ঋষি থাকতেন, এবং এই জঙ্গল থেকে তিনি কখনোই বেরোতেন না। কুইট করা মানে ছেড়ে আসা বা বেরিয়ে আসা। তিনি একদমই সর্বস্ব ত্যাগী ছিলেন, এবং এই জঙ্গলেই তার স্থান, তিনি মনুষ্য সমাজে আসতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। তোমরা যেতে পারো তার কাছে দেখা করতে অবশ্যই, কিন্তু তোমাকে সাধারণ মানুষ হতে হবে। তিনি শুধু সাধারণ মানুষের সঙ্গেই দেখা করতেন, রাজার সঙ্গে দেখা করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস। আর তাই রাজা কী করলেন? অগত্যা এক সাধারণ মানুষের ছদ্মবেশ ধরলেন, সাধারণ পোশাক পরিধান করলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, dismounted from his horse and leaving his bodyguard behind, went on alone. আর তাই রাজামশাই প্রথমত সাধারণ জামা কাপড় তো পরলেনই, আর যখন সেই ঋষির সেল অর্থাৎ কুটিরের কাছাকাছি পৌঁছলেন, নিজের ঘোড়া থেকেও নেমে পড়লেন, এবং নিজের যে বডিগার্ড, যে দেহরক্ষী, তাদেরকেও তিনি একটু দূরে দাঁড়িয়ে থাকতে বললেন। ঘোড়া থেকে নেমে তার বডিগার্ড বা দেহরক্ষীদেরও সেই সঙ্গে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে একা একা পায়ে হেঁটে তিনি সেই ঋষির কুটিরের দিকে এগিয়ে গেলেন। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. যখন রাজামশাই সেই ঋষির কাছে এগিয়ে এলেন বা তার সামনে এসে পৌঁছলেন, সে ঋষি তখন নিজের বাড়ির সামনে, তার সেই ছোট্ট কুঁড়ে ঘরের বা কুটিরের সামনে মাটি খুঁড়তে ব্যস্ত। Seeing the Tsar, he greeted him and went on digging. জারকে দেখে তাকে গ্রিট করলেন, তাকে গুড মর্নিং বললেন, এবং তারপর আর কিছু না বলে আবার যেরকম মাটি খুঁড়ছিলেন সেইভাবে মাটিতে গর্ত করতে লাগলেন, মাটি খুঁড়তে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড ওয়েক। ঋষি অত্যন্ত রোগা, এবং দেখেই বোঝা যাচ্ছে সে খুব দুর্বল। ফ্রেইল মানে রোগা। অ্যান্ড
Each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. এবং সে যে দুর্বল সেটা কিভাবে বোঝা যাচ্ছে না প্রতিবার যখন তিনি তার সেই স্পেড অর্থাৎ কোদাল, তার সেই কোদালটা যখনই সে মাটিতে গেঁথে একটুখানি করে মাটি তুলে আনছে তখনই সে ভীষণ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মানে এই যে এফর্টটা সে দিচ্ছে মাটিটা খোঁড়ার জন্য সেটা তাকে কাহিল করে দিচ্ছে। সামান্য একটু মাটি উঠে আসছে তার কোদালের আগায় আর তাতেও সে প্রচণ্ড হাঁপাচ্ছে। The Tsar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. জার এগিয়ে গেলেন ঋষির দিকে এবং বললেন, হে মুনিবর, আমি আপনার কাছে এসেছি 3টে প্রশ্নের উত্তর জানতে। How can I learn to do the right thing at the right time? আমি কিভাবে শিখব সঠিক সময়ে সঠিক কাজ করতে? Who are the people I most need and to whom should I therefore pay more attention than to the rest? আর কারা সেই ব্যক্তি যাদের আমার সবথেকে বেশি প্রয়োজন আর তাই আমি কাদের প্রতি বেশি অ্যাটেনশন অর্থাৎ বেশি মনোযোগ দেব বাকিদের থেকে? And what affairs are the most important and need my first attention? আর কোনগুলো সেই কাজ যেই কাজগুলো বাকি কাজগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর আমার বেশি মনোযোগ দেওয়া উচিত? The hermit listened to the Tsar. ঋষি জারের সমস্ত প্রশ্নগুলো শুনল, বাট আনসার নাথিং, কিন্তু কোনো উত্তরই দিল না, চুপ করে রইল। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রেকমেন্সড ডিগিং। নিজের হাতে একটু থুতু লাগিয়ে নিয়ে তারপর আবার রেকমেন্সড মানে শুরু করলেন কি করতে? মাটি খুঁড়তে। ইউ আর টায়ার্ড, সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ ওয়াইল ফর ইউ। তখন জার বলল, মুনিবর, আপনাকে দেখে খুব ক্লান্ত লাগছে, এক কাজ করুন, আপনার ওই কোদালটা আমাকে দিন, আমি না হয় একটু মাটি খুঁড়ি, আপনি ততক্ষণ একটু বিশ্রাম নিন। Thanks, said the hermit, and giving the spade to the Tsar, he sat down on the ground. তাকে ধন্যবাদ জানিয়ে ঋষি তার হাতে কোদালটা ধরিয়ে দিল এবং নিজে বসে পড়ল মাটিতে একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু জিরিয়ে নেওয়ার জন্য। When he had dug 2 beds, the Tsar stopped and repeated his questions. গাছ পোতার জন্যই ঋষি গর্ত করছিল, আর 2টো গর্ত করার পর, বেড মানে যে গর্তে গাছের বীজ বা চারা পোতা হয় সেটাকে বেড বলা হয়। তো ওরকম 2টো গর্ত খোঁড়ার পর জার থামলো আর তারপর আবার নিজের সেই 3টে প্রশ্ন সে তুলে ধরল ঋষির সামনে। The hermit again gave no answer, but rose, stretched out his hand for the spade, and said, Now rest a while, and let me work a bit. ঋষি আবার তার সবকটা প্রশ্ন শুনল, কিন্তু আবারও একটাও উত্তর দিল না। বরং সে কী করল? রোজ, রাইসের পাস্ট টেন্স হচ্ছে রোজ, সে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল জারের দিকে আর বলল, দাও এবার আমায় তুমি কোদালটা দাও, তুমি একটু বিশ্রাম নাও, আমি খানিকক্ষণ বরং কাজ করি। But the Tsar did not give him the spade and continued to dig. কিন্তু জার তাকে সেই কোদাল ফিরিয়ে দিল না, তিনি নিজেই আবার গর্ত খুঁড়তে শুরু করে দিলেন। 1 hour passed and another. এইভাবে 1 ঘন্টা কেটে গেল, তারপর আরেকটা ঘন্টা কেটে গেল। The sun began to sink behind the trees. দিন শেষ হয়ে আসতে থাকলো, সূর্য ডুবতে লাগলো গাছের পেছন দিকে। And the Tsar at last stuck the spade into the ground and said, I came to you, wise man, for an answer to my questions. এবার জার উঠে দাঁড়ালো, কোদালটা মাটিতে গেঁথে দিয়ে বলল, আমি এসেছিলাম হে জ্ঞানী ব্যক্তি আপনার কাছে আমার কয়েকটা প্রশ্নের উত্তর জানতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, টেল মি সো, অ্যান্ড আই উইল রিটার্ন হোম। আপনি যদি আমাকে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে নাই পারেন তাহলে আমাকে সেটা বলে দিন আর আমি তাহলে আমার বাড়ি ফিরে যাই।
Here comes someone running, said the hermit. Let us see who it is. আরে দেখো, কে যেন একটা ছুটতে ছুটতে আমাদের দিকে আসছে। চলো চলো দেখি কে ওটা। The Tsar turned round and saw a bearded man come running out of the wood. জার ঘুরে দাঁড়ালো এবং দেখল সত্যি সত্যি একটা দাড়িওয়ালা লোক ছুটতে ছুটতে জঙ্গলের ভেতর থেকে তাদের দিকে এগিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড against his stomach. লোকটা তার হাত দিয়ে শক্ত করে নিজের পেটটা চিপে ধরে আছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। আর তার হাতের ফাঁক দিয়ে তার সেই চিপে ধরে রাখা পেট থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। When he reached the Tsar, he fell fainting on the ground, moaning feebly. এবং জারের সামনে পৌঁছেই লোকটা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর দুর্বলভাবে, ফেবলি মানে দুর্বলভাবে সে গোঙাতে লাগলো, মন করা মানে গোঙানো। The Tsar and the hermit unfastened the man's clothing. জার আর হারমেট দুজনে মিলে তাড়াতাড়ি লোকটার গায়ের জামাটা খুলে দিল। There was a large wound in his stomach. আর দেখলো তার পেটে একটা বিশাল বড় ক্ষতস্থান। The Tsar washed it as best he could and bandaged it with his handkerchief and with a towel the hermit had. জার তখন সেই ক্ষতস্থানটা ভালো করে, যতটা সম্ভব ভালো করে ধুয়ে দিল আর তারপর শক্ত করে বেঁধে দিল নিজের রুমাল আর ঋষির একটা তোয়ালে ছিল সেগুলো দিয়ে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং। কিন্তু অনেক বড় একটা ক্ষত, আর তাই কিছুতেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না। অ্যান্ড দ্য জার again and again removed the bandage soaked with warm blood and washed and rebandaged the wound. আর তাই বারবার সেই ব্যান্ডেজ, যেটা নিজের রুমাল আর হারমিটের তোয়ালে দিয়ে সে করে দিচ্ছিল, সেটা গরম রক্তে ভিজে যাচ্ছিল, তাই বারবার সেটা খুলে ভালো করে ধুয়ে আবার শক্ত করে সেই ক্ষতস্থানটাকে বেঁধে দিল জার। When at last the blood ceased flowing, the man revived and asked for something to drink. শেষ পর্যন্ত রক্ত পড়া বন্ধ হলো এবং লোকটা রিভাইভ করলো, অর্থাৎ লোকটার জ্ঞান ফিরে এলো এবং সে কিছু জল বা পানীয় কিছু চাইল রাজার কাছে খাওয়ার জন্য। The Tsar brought fresh water and gave it to him. রাজা তখন জল এনে খেতে দিল লোকটাকে। Meanwhile, the sun had set and it had become cool. ইতিমধ্যে সূর্য অস্ত গেছে আর চারিদিকের পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছে। So the Tsar, with the hermit's help, carried the wounded man into the hut and laid him on the bed. আর তাই জার ঋষির সাহায্য নিয়ে সেই আহত লোকটাকে ঋষির কুটিরের ভেতরে নিয়ে গেল এবং ঋষির যে বিছানা ছিল তার ওপরে তাকে শুইয়ে দিল। Lying on the bed, the man closed his eyes and was quiet. But the Tsar was so tired with his walk and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. বিছানায় শুয়ে লোকটা চোখ বুজল আর চুপ হয়ে গেল, আর সে নড়ে না। আর জার, সে নিজেও এতটাই ক্লান্ত, কারণ সে অনেকটা পথ আজকে হেঁটেছে, তার উপর আজকে মাটি খুঁড়েছে, প্রচুর পরিশ্রম করেছে, তাই রাজা হয়েও সে ওই কুটিরের থ্রেশহোল্ড অর্থাৎ দোরগোড়ায় শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল এবং এতটা সাউন্ডলি, এতটা গভীর ঘুমে সে মগ্ন হয়ে গেল যে ওই ছোট গ্রীষ্মের রাতটা এক ঘুমেই সে কাবার করে দিল। একবারের জন্য তার ঘুম ভাঙল না। রাজা পালকের বিছানায় নরম গদিতে ঘুমোতে অভ্যস্ত, সেই রাজা কিনা একটা কুটিরের দোরগোড়ায় মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ল এবং তার একটু আনকমফোর্টেবল লাগলো না, তার অস্বস্তি হলো না। সেই গ্রীষ্মের রাতটা এক ঘুমেই সে কাবার করল। When he awoke in the morning, it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes. যখন সকালবেলা রাজার ঘুম ভাঙল,
রাজা প্রথমে খেয়াল করতে পারল না যে সে ঠিক কোথায় রয়েছে। আর ওই যে লোকটা, যে দাড়িওয়ালা লোকটা বিছানায় শুয়ে আছে এবং এক দৃষ্টিতে তার দিকে শাইনিং অর্থাৎ চকচকে চোখ নিয়ে তাকিয়ে আছে, সে কে এটা ভাবতে বা বুঝতে বা মনে করতে রাজামশাইয়ের একটু সময় লাগলো। "Forgive me," said the bearded man in a weak voice. দুর্বল কণ্ঠে রাজাকে তখন ওই দাড়িওয়ালা লোকটা বলল, "আমায় ক্ষমা করে দিন." When he saw that the Tsar was awake and was looking at him, যখন সে দেখল যে জারের ঘুম ভেঙেছে এবং জার তার দিকেই তাকিয়ে আছে, তখন সে দুর্বল কণ্ঠে জারকে বলল, "আমায় ক্ষমা করে দিন." "I do not know you and have nothing to forgive you for," said the Tsar. তখন জার বলল, "আমি তো তোমায় চিনি না, আর ক্ষমা করব কী কারণে? আমি তো জানি না তুমি কোনো অপরাধ করেছো কি না, যার জন্য তোমায় আমি ক্ষমা করব। You do not know me, but I know you. I am that enemy of yours who sought to revenge himself on you because you executed his brother and seized his property." সেই দাড়িওয়ালা লোকটা তখন উত্তর দিল, "হ্যাঁ, আপনি আমায় চেনেন না ঠিকই, কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনার সেই এনিমি, আমি আপনার সেই শত্রু যে সোর করেছিল, যে প্রতিজ্ঞা করেছিল বদলা নেওয়ার। রিভেঞ্জ মানে বদলা নেওয়া। কারণ কি, কিসের জন্য বদলা? কারণ আপনি আমার ভাইকে এক্সিকিউট করেছিলেন, আমার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সমস্ত প্রপার্টি, তার সমস্ত সম্পত্তি সিজ করেছিলেন, বাজেয়াপ্ত করেছিলেন। তাহলে যার একটা অন্যায় করেছিল, যার এই লোকটার ভাইকে হত্যা করেছিল এবং তার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিল। আর তাই এই লোকটা কি করেছিল? এই লোকটা মনস্থির করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে রাজার ওপর সে বদলা নেবে তার ভাইয়ের জন্য। কিন্তু আজকে এই লোকটাই রাজার কাছে ক্ষমা চাইছে। কেন? আরও বলছে লোকটা, "I knew you had gone alone to see the hermit and I resolved to kill you on your way back." আমি জানতাম যে আপনি ঋষির সঙ্গে দেখা করতে গেছেন, একদম একা, সঙ্গে আপনার দেহরক্ষীরা নেই। আর তাই আমি মনস্থির করেছিলাম, আমি মনে মনে স্থির করেছিলাম যে আমি আপনাকে মারব যখন আপনি ঋষির কুটির থেকে ফিরবেন। আপনার ফেরার পথে, আপনার দেহরক্ষীদের কাছে পৌঁছানোর আগেই আমি আপনাকে হত্যা করব, এটা ঠিক করেছিলাম। But the day passed and you did not return. কিন্তু সারাটা দিন কেটে গেল, আপনি ফিরলেন না। So I came out from my ambush to find you, and I came upon your bodyguard, and they recognized me and wounded me. আর তাই আমি আমার অ্যাম্বুশ থেকে বেরিয়ে এলাম। অ্যাম্বুশ মানে লুকিয়ে থাকার জায়গা, যেখানে আমি লুকিয়েছিলাম, যেখানে আমি ঘাপটি মেরে অপেক্ষা করছিলাম আপনার জন্য, ওত পেতে বসেছিলাম, সেখান থেকে আমি বেরিয়ে এলাম আপনাকে খোঁজার জন্য। আর আপনাকে খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গেলাম কোথায়? আপনার দেহরক্ষীদের সামনে। আর আপনার দেহরক্ষীরা আমাকে রিকগনাইজ করলো, আমাকে চিনতে পারলো, আর তারা আমাকে আহত করলো। তারা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু মারতে তারা পারলো না, আহত হলাম আমি। I escaped from them, but should have bled to death had you not dressed my wound. তাদের হাত থেকে তো পালিয়ে বাঁচলাম ঠিকই, কিন্তু রক্তক্ষরণ হয়েই আমি মারা যেতাম যদি না আপনি আমার এই ক্ষতস্থানটাকে ড্রেসিং করে দিতেন, আমার এই ক্ষতস্থানটাকে ব্যান্ডেজ করে দিতেন, আমার শুশ্রূষা করতেন। I wish to kill you and you have saved my life. আমি আপনাকে মারতে চেয়েছিলাম, আর আপনি কি করলেন? আপনি আমার জীবন ফিরিয়ে দিলেন, আপনি আমায় বাঁচিয়ে দিলেন। Now, if I live and if you wish it, I will serve you as your most faithful slave and will bid my sons to do the same. Forgive me. এবার আমি যদি বেঁচে থাকি, সেটা অবশ্যই আপনার ইচ্ছের ওপর নির্ভর করছে, আপনি আমায় মেরে ফেলবেন না বাঁচিয়ে রাখবেন। আপনি যদি আমায় বাঁচতে দেন, তাহলে আমি আমার সারাটা জীবন আপনাকে সার্ভ করব, আপনার সেবা করব, আপনার একজন ফেথফুল স্লেভ, আপনার একজন একনিষ্ঠ ভৃত্য হিসেবে, কৃতদাস হিসেবে। অ্যান্ড উইল বিড মাই সানস, আমার পুত্রদেরও আমি বিট করব, অর্থাৎ
আদেশ দেব তারাও যেন একই কাজ করে, তারাও যেন চিরকাল আপনার কৃতদাস হয়ে থাকে। ফরগিভ মি, আপনি আমায় ক্ষমা করে দিন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। জার তো ভীষণ খুশি যে নিজের শত্রুর সঙ্গে এত সহজেই তার একটা শান্তি স্থাপনা হলো, একটা বন্ধুত্ব হয়ে গেল। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম অ্যাজ ফর আ ফ্রেন্ড, এবং তাকে একজন বন্ধু হিসেবে পাওয়ার জন্য জার ভীষণ খুশি। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম but said he would send his servants and his own physician to attend him and promised to restore his property. এবং যার শুধু যে এই লোকটাকে ক্ষমা করে দিলেন তাই নয়, এটাও বললেন যে নিজের ভৃত্যদের এবং নিজের রাজবৈদ্যকে পাঠাবেন এই লোকটির চিকিৎসা করতে এবং সেবা করতে, এবং এটাও প্রতিজ্ঞা করলেন যে অন্যায়ভাবে তার ভাইয়ের যে সম্পত্তি তিনি আত্মসাৎ করেছিলেন সেটাও রেস্টোর করবেন, অর্থাৎ ফিরিয়ে দেবেন এই লোকটিকে। Having taken leave of the wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. এবার সেই আহত লোকটির থেকে বিদায় নিয়ে জার বেরিয়ে এলো পর্চ-এ। পর্চ মানে বারান্দায়, সে কুটিরের যে বারান্দা সেখানে বেরিয়ে এসে হারমিটকে খুঁজতে লাগলো, এদিক ওদিক দেখতে লাগলো হারমিটকে খোঁজার জন্য। সে কোথায় আছে, তার কাছ থেকে বিদায় নিয়ে এবার বেরোতে হবে, সেই জন্য তাকে খুঁজতে লাগলো। Before going away, he wished once more to beg an answer to the questions he had put. রাজার মনে এটাই ইচ্ছে যে যাওয়ার আগে শেষবারের মতো আরেকবার রাজা সেই প্রশ্নগুলো ঋষিকে করবে। The hermit was outside on his knees, sowing seeds in the beds that had been dug the day before. ঋষি আজকে কী করছে, সে বাইরে নিজের হাঁটুর ওপর ভর দিয়ে ঝুঁকে বসে সেই যে গর্তগুলো আগের দিন খোঁড়া হয়েছিল সেগুলোতে বীজ পুঁতছে। The Tsar approached him and said, "For the last time, I pray you to answer my questions, wise man." জার এবার তার দিকে এগিয়ে গেল এবং বলল, শেষবারের মতো আমি আপনাকে অনুরোধ করছি, আমি প্রার্থনা করছি, হে জ্ঞানী ব্যক্তি, আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিন। You have already been answered, said the hermit, still crouching on his thin legs and looking up at the Tsar who stood before him. সেইভাবে হাঁটুর ওপর ঝুঁকে বসে ওপরে জারের দিকে তাকিয়ে ঋষি উত্তর দিল, তোমার প্রশ্নের উত্তর তো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। How answered? What do you mean? asked the Tsar. জার বলল, উত্তর দেওয়া হয়ে গেছে, কিভাবে দেওয়া হলো, আপনি কি বলতে চাইছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। Do you not see, replied the hermit, if you had not pitied my weakness yesterday and had not dug those beds for me, but had gone your way, that man would have attacked you and you would have repented of not having stayed with me. তখন ঋষি তাকে ব্যাখ্যা করে দিল, ঋষি তাকে বোঝালো, তুমি কি বুঝতে পারছো না, তুমি কি দেখতে পাচ্ছ না যে তুমি যদি গতকাল আমার দুর্বলতা দেখে আমার ওপর করুণা করে এখানে থেকে না যেতে, আমার জন্য এই গর্তগুলো যদি না খুঁড়ে দিতে, তুমি যদি চলে যেতে তোমার নিজের রাস্তায়, তাহলে কি হতো? ওই লোকটা তোমায় আক্রমণ করতো, সে তোমাকে আক্রমণ করার জন্য লুকিয়ে বসেছিল, তাহলে তুমি এখানে না থাকলে, ওই সময়টা এখানে না কাটালে, ওই লোকটা তোমাকে অ্যাট্যাক করতো, আক্রমণ করতো, আর তারপর তুমি আফসোস করতে, রিপেন্টেড, তুমি রিপেন্ট করা মানে আফসোস করা, তুমি আফসোস করতে এখানে না থাকার জন্য। So the most important time was when you were digging the beds, and I was the most important man, and to do me good was your most important business. তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা ছিল? না, যখন তুমি আমার জন্য ওই গর্তগুলো খুঁড়ে দিচ্ছিলে, সেটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সময়, আর আমি ছিলাম তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই মুহূর্তে, আর আমার জন্য কিছু ভালো কাজ করাটাই ছিল সেই মুহূর্তে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। Afterwards, when that man ran to us, the most important time was when you were attending to him.
For if you had not bound up his wounds, he would have died without having made peace with you. আর পরে যখন ওই লোকটা ছুটতে ছুটতে আমাদের দিকে এগিয়ে এলো, তখন সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল সেটাই, যখন তুমি ওই লোকটার সেবা করছিলে। কারণ তুমি যদি ওই লোকটার ওই ক্ষতস্থানটা ওইভাবে বারবার ব্যান্ডেজ করে না দিতে, লোকটা মরে যেত রক্তক্ষরণ হয়ে। আর তারপর ওর সঙ্গে তোমার বন্ধুত্বের সূচনা হতো না, ওর সঙ্গে তোমার শান্তি স্থাপনা হতো না, ওর পরে ওর ছেলেরাও তোমার শত্রু হতো, এইভাবে শত্রুতা চলতে থাকতো তোমাদের মধ্যে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। আর তাই সেই মুহূর্তে সেই ছিল তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর তার জন্য তুমি যে কাজটা করছিলে সেটাই ছিল তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, দ্যার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, নাও। তাহলে এটা মনে রেখো স্যার, জীবনে একটাই গুরুত্বপূর্ণ সময় আছে, আর সেটা হচ্ছে নাও, অর্থাৎ এই মুহূর্তটা, এই সময়টা। It is the most important time because it is the only time when we have any power. এটাই সব থেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় কিছু করার ক্ষমতাই একমাত্র আমাদের হাতে আছে। যেটা অতীত সেটা চলে গেছে, যেটা আগামীতে আসবে সেটার উপরেও আমাদের কোনো রকম ক্ষমতা নেই বা অধিকার নেই। সুতরাং কিছু করার ক্ষমতা যদি থাকে, এই মুহূর্তে আছে। তাই সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই মুহূর্তটা। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, তুমি যার সঙ্গে এই মুহূর্তে আছো, সেই ব্যক্তিটি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ আমরা কেউ জানি না যে পরের মুহূর্তটা আমার জীবনে আসবে কি না, আমি আবার অন্য কোনো মানুষের সঙ্গে ডিল করার, মেলামেশা করার বা তার সঙ্গে কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবো কি না। And the most important affair is to do him good, because for that purpose alone was man sent into this life. আর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজ কোনটা না, যেই মানুষটার সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি তার জন্য ভালো কিছু করা। কারণ এই একটা উদ্দেশ্যে, এই একটা লক্ষ্যেই মানুষের কিন্তু এই পৃথিবীতে আসা, মানুষের এই জীবন পাওয়ার উদ্দেশ্য একটাই, অন্য মানুষের ভালো করা। তাহলে এই গল্পটা কেন প্যারাবল? কারণ এই গল্পটা থেকে আমরা একটা লেসন লার্ন করলাম, এই গল্পের একটা মরাল আছে, ক্যারেক্টার্সরা হিউম্যান ক্যারেক্টার্স, এবং গল্পটা আমাদেরকে কিছু শিক্ষা দান করে। তাই এই গল্পটা একটা প্যারাবল। আর কি শিক্ষা আমরা পেলাম এই গল্পটা থেকে? না, আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যই হচ্ছে কিছু কর্তব্য পালন। উই হ্যাভ সার্টেন ডিউটিস টু পারফর্ম অন আর্থ। পৃথিবীতে আমাদের কিছু ডিউটিস বা কর্তব্য আছে যেগুলো আমাদের করতে হবে। আর সেই কর্তব্যগুলো করার কিছু ওয়েজ আছে, কিছু উপায় আছে, এবং এই কর্তব্যগুলো করারও কারণ আছে। দেয়ার আর সার্টেন এইমস অ্যান্ড ইন্টেনশনস টু পারফর্ম দিস ডিউটিস। আর সেই এম বা সেই উদ্দেশ্য সেটা কি, সেই ইন্টেনশন বা সেই উদ্দেশ্যটা কি না, টু সার্ভ হিউম্যানিটি, আমাদের মানুষের সেবা করতে হবে। এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, অন্যের ভালো করা, অন্যের কথা ভাবা, অন্যকে সাহায্য করা, সবাইকে আমাদের এই কাজে ব্রতী হতে হবে। তাহলে এই পৃথিবীতে শান্তি থাকবে, সুখ থাকবে, বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে। আর এটাই লিও টলস্টয় আমাদেরকে এই গল্পের মাধ্যমে বলতে চাইছেন। এবং মনে রাখতে হবে, তিনি শুধু বলেননি, তিনি নিজে কিন্তু পথিকৃৎ, তিনি পথ প্রদর্শক, তিনি সেটাই করে দেখিয়ে গেছেন সমস্ত বিশ্ববাসীকে।